প্রেমের জন্য বড় বড় কেরিয়ার নষ্ট হয়ে গেছে, অনেককে দড়িতে ঝুলতে দেখেছো, প্রেম প্রত্যাশা করেছিল পায়নি, বা প্রেমিকা তার সাথে কোনো দুর্ব্যবহার, খারাপ ব্যবহার বা যাই হোক কিছু করেছে, যার জন্য প্রেমিক বা প্রেমিকা উভয়ের ক্ষেত্রে বলছি, তারা একটা চরমপন্থা বেছে নিয়েছে জীবনে। আবার দেখবে, হ্যাঁ, প্রেম পরিণতি পেয়েছে, বিয়ে হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, বিবাহের পর দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, একে অপরকে অতিরিক্ত ভালোবাসার টানে হয়তো সন্দেহ, এও ঘটেছে। একে অপরকে এত বেশি ভালোবাসে, সবসময় সন্দেহের চোখে দেখছে, সেখান থেকে সমস্যা, গরমিলের সমস্যা, পরিবার পরিজনের জন্য সমস্যা। সেই সমস্যা সে নিরসন করবে না উন্নততর ভাবনার দিকে এগাবে? পড়াশোনার জায়গাটা কোথা থেকে দেখা হয়? চতুর্থ এবং পঞ্চম দু জায়গা থেকে দেখবে। আবার উচ্চশিক্ষার ক্ষেত্রে পঞ্চমের সাথে নবমের কানেকশন করে দেখবে। আচ্ছা, তুমি কি কানেকশন করবে তুমি করে নিও। আচ্ছা, এখানে চতুর্থ থেকে যে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনাটা ভালো হবে, ভালো হবে। হ্যাঁ। আরও বলে রাখি, বলো, বলো। পদার্থ, ল্যাপটপ, কম্পিউটার রিলেটেড যা সাবজেক্টগুলো আছে, ইলেকট্রনিক্স, আইটি, এই ধরনের সাবজেক্ট আছে, আর সাথে জিওগ্রাফি সংক্রান্ত, ভূ সংক্রান্ত, নৃতত্ত্ব সংক্রান্ত বিষয়গুলোই এরা কিন্তু পড়াশোনা করলে ভালো করবে। কেউ লাভ নেই, আমি তো যাচ্ছি, আমি তো করছি, আমি আবার আসবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার ভেতরটা কি হচ্ছে কেবলমাত্র সেই জানে। আমার যদি কোনো অনুষ্ঠান, কোনো এই জাতীয় মানুষ দেখছেন, কাইন্ডলি আমাকে রেসপন্স করবেন, আমার কথা যদি ভুল থাকে ভুলও বলবেন। আচ্ছা, আমি একেবারে শেষ প্রসঙ্গে চলে যাই। হ্যাঁ, মকরের আধ্যাত্মিক যে জার্নি, হ্যাঁ, দ্বাদশের জায়গায় আমরা চলে যাচ্ছি, মঙ্গল এবং রাহু, বা জেল যাত্রা, বা উপলব্ধি, বা হাসপাতাল যাত্রা, ইত্যাদি ইত্যাদি, এই দ্বাদশ থেকে দেখা হচ্ছে। তো মকরকে আমি কিভাবে সাবধান করতে পারি? মকর লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে দেখছেন, বিভিন্ন জন বিভিন্ন বয়সে আছেন। তুমি যদি হাসপাতাল যাত্রার বলো, আমি জিজ্ঞেস করব কি রোগ আসবে। তুমি যদি আইনি জটিলতার দিকে যাওয়ার কথা বলো, তাহলে আমি জিজ্ঞেস করব যে কিভাবে আইনি জটিলতায় উনি যাবেন, এবং এই বয়সে উনি ওনার জন্মছকের জায়গা থেকে শুধরে নিতে কিভাবে উনি পারবেন, এবং নিজের জীবনটাকে এই দ্বাদশে মোক্ষে লাভের জন্য রাখবেন নাকি বাকি বিড়ম্বনার জন্য। আচ্ছা, এইখানে দ্বাদশে যদি ওনাদের কোনো কারণে, আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। আমার এ প্রেম নয়তো ভীরু, নয়তো হীনবল, শুধু কি এ ব্যাকুল হয়ে ফেলবে অশ্রুজল। মন্দ মধুর সুখে শোভায়, প্রেমকে কেন ঘুমে ডোবায়। আরেকবার, মন্দ মধুর সুখে শোভায়, প্রেমকে কেন ঘুমে ডোবায়। তোমার সাথে জাগতে সে চায় আনন্দে পাগল, আমার এ প্রেম নয়তো ভীরু, নয়তো হীনবল। রবি ঠাকুরের লেখা আমার এ প্রেম নয়তো ভীরু এই কবিতাটা যখন পড়ছিলাম, এই যে অঙ্গারক যোগ, এর সাথে যেন আমি মিল পাচ্ছি। আজকের সময় দাঁড়িয়ে এই যে অঙ্গারক যোগের জায়গা থেকে, মঙ্গল এবং রাহুর জায়গা থেকে বহু পরিবার, বহু মানুষের জীবন ওলট পালট হয়ে যাচ্ছে, সেই জায়গা নিয়ে আজকে কথা বলবো। তবে সবার আগে আমার যিনি সোনামা, মা নর্মদাকে প্রণাম জানাচ্ছি। মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। গোবিন্দদা, মঙ্গল রাহু মকর লগ্ন সাপেক্ষে, ধরো লগ্নে বসে আছে, অথবা যে কোনো একটা জায়গায় তো বসবে জন্মছকে, ওনাদের সপ্তম জায়গায় বসে আছে। এবার তুমি জ্যোতিষীয় জায়গা থেকে তুমি জানো যে কোথায় বসে থাকলে তার বিবাহিত জীবন
সেই বিবাহিত জীবনে যেখানে দুজনে একসাথে এগোতে পারতো, কিন্তু দুজনে এগোতে পারল না। প্রেম যেন সেখানে ঘুমিয়ে আছে। প্রেম যেন তার কাছে হীন বল, একটা হীন শক্তির পরিচায়ক হয়ে গেছে জাতক জাতিকার কাছে। আহ, মানে এটাকে তুমি ঠিক কিভাবে দেখছো? মানে ঈশ্বর এক্ষেত্রে এই যে রচনাটা করেছেন, তিনি কিভাবে এটাকে রচনা করেছেন বা কেন এটা রচনা করেছেন? এক কথায় বললে কি জানো ভাই, হুম। दिल्ली का लड्डू जो खाता है वो भी पछताता है, जो नहीं खाता है वो भी पछताता है। তো হঠাৎ খেলেও পস্তাবে আবার না খেলেও পস্তাবে, ব্যাপারটা কি একটু ঠকমকে লাগছে না ব্যাপারটা? একদম তাই। ঘটনাটা হচ্ছে কীরকম, প্রজাপতি ব্রহ্মা অর্থাৎ যিনি ব্রহ্ম, তিনি তিনটি শক্তি তৈরি করলেন নিজের অঙ্গ থেকে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ তিন ভাগ হয়ে গেলেন তিনি। একজনকে দিলেন সৃষ্টির দায়িত্ব, একজনকে দিলেন পালনের দায়িত্ব, আর একজনকে দিলেন সংহারের দায়িত্ব। ব্রহ্মাজির ওপর পড়েছিল সৃষ্টির দায়িত্ব। তিনি বললেন যে এমন এক জীব তৈরি করো যারা আমাদের ভজনা করবে, পূজা করবে, সেবা করবে, এরকম একটা শ্রেণী তৈরি করো। ব্রহ্মাজি অনেক চিন্তা ভাবনা করে না একটা মানুষ তৈরি করলেন। মানুষ দিয়ে তাকে এত উন্নত করলেন অন্যান্য প্রাণী বা জীবের তুলনায় যে তিনি নিজেই খুব আনন্দ বোধ করলেন যে আমি একটা খুব সুন্দর সৃষ্টি করতে পেরেছি। করে দিয়েছেন, খবর পৌঁছালো আমাদের প্রজাপতি ব্রহ্মের কাছে। তিনি বললেন তুমি সর্বনাশ করেছ, তোমাকে আমি কিসের জন্য তৈরি করতে বলেছিলাম? যে আমাদের সেবা পূজা ইত্যাদি করবে, আমাদের এরই জন্য তোমাকে একটা জীব সৃষ্টি করতে বলেছি। তুমি মানুষ সৃষ্টি করেছো, ভালো কথা, কিন্তু এর মধ্যে এত ব্রেন বুদ্ধি তুমি দিলে কেন? এ তো একদিন যা অবস্থা এদের মাথায় এত দিয়েছো, এরা তো আমাদের স্বর্গরাজ্য পর্যন্ত পৌঁছে যাবে, আমাদের স্বর্গরাজ্য কোনো সময় হয়তো দখল করে নেবে। তুমি তো মহা ফ্যাসাদে ফেললে, এ তো শিব করতে গিয়ে মাদর করে ফেললে একদম, এরকম ব্যাপারটা। ব্রহ্মাজি বললেন না, তুমি এটা চিন্তা করেছো প্রভু, আমিও চিন্তা করেছি। আমি যে চিন্তা না করে তৈরি করে দিয়েছি তা নয়। তুমি কি করেছো না, এই মানবকে আমি দুভাগে ভাগ করে দিয়েছি, একটা নেগেটিভ একটা পজিটিভ, মানে একে অপরকে প্রয়োজন। তার মানে না, আমি যেরকম পুরুষ সৃষ্টি করেছি তার বিকল্প হিসেবে একটা নারী সৃষ্টি করে দিয়েছি। এবারে একে অপরের প্রতি তারা কিন্তু এত আসক্ত, এত অনুগত থাকবে যে আমাদের যে স্বর্গরাজ্যে পৌঁছানোর কথা কোনোদিনই ভাববে না, বরং এই যে একে অপরের প্রতি আকর্ষণ বা বিদ্বেষ যাই ঘটুক না কেন এদের মধ্যে, সেটা নিয়ে এতই বিধ্বস্ত থাকবে বা এত মজে থাকবে যে নিজেদের উন্নতির সোপান নিজেরাই রচনা করতে ভুলে যাবে। তো নিজের উন্নতি যে নিজে তৈরি করতে পারবে না, সে স্বর্গরাজ্যের সোপান কী করে তৈরি করবে এখানে পৌঁছানোর জন্য? আপনার একদম চিন্তা করার দরকার নেই, বাস্তবে এসে তুমি ঢোকো। এবার বাস্তব জগতে প্রেমের জন্য বড় বড় কেরিয়ার নষ্ট হয়ে গেছে, অনেককে দড়িতে ঝুলতে দেখেছো। প্রেম প্রত্যাশা করেছিল পায়নি, বা প্রেমিকা তার সাথে কোনো দুর্ব্যবহার, খারাপ ব্যবহার বা যাই হোক কিছু করেছে, যার জন্য প্রেমিক বা প্রেমিকা উভয়ের ক্ষেত্রে বলছি, তারা একটা চরমপন্থা বেছে নিয়েছে জীবনে। আবার দেখবে, হ্যাঁ, প্রেম পরিণতি পেয়েছে, বিয়ে হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, বিবাহের পর দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, একে অপরকে অতিরিক্ত ভালোবাসার টানে হোক হয়তো সন্দেহ, এও ঘটেছে। একে অপরকে এত বেশি ভালোবাসে সবসময় সন্দেহের চোখে দেখছে, সেখান থেকে সমস্যা, গরমিলের সমস্যা, পরিবার পরিজনের জন্য সমস্যা। সেই সমস্যা সে নিরসন করবে না উন্নততর ভাবনার দিকে এগাবে? মানুষ যদি সবচেয়ে নিজের ক্ষতিটা করছে তবে সম্পর্কের কারণে করছে, সম্পর্কের কারণে করছে। ভালো কিছু করতে পারছে না, ভালো কিছু গড়তে পারছে না, ভালো কিছু ভাবতে পারছে না, অথচ সেই সম্পর্ক নিয়ে টানাপোড়েনে জড়িয়ে আছে। এটা হচ্ছে অতি বাস্তব কথা। অতএব দাম্পত্য বিবাহস্থল যদি কারোর খারাপ থাকে, এক্ষেত্রে তো অতি খারাপ, এক্ষেত্রে অতি খারাপ। একটু তুমি বলো সপ্তমের জায়গা। হ্যাঁ, এটা তো আমাদের মকর নিয়ে আলোচনা হচ্ছে। মকরের সপ্তম স্থল হচ্ছে কর্কট রাশির ঘর, কর্কটের ঘর। এইখানটায় মানে চন্দ্র হচ্ছে এর অধিপতি, এর সাথে রাহু বা মঙ্গলের খুব একটা মিল নেই ভালো, এখানে মঙ্গল নিচস্থ হয়ে যান, সুতরাং ভালো ফল আসছে না। এবারে যেহেতু মঙ্গলের নিচস্থ ঘর ভালো ফল দেবেন না,
আর রাহুচন্দ্রের সম্পর্ক একদম মানে সাপে নেউলে সম্পর্ক, সেই ক্ষেত্রেও ভালো ফল পাবে না। এদের দাম্পত্য জীবন, এখানে যদি অঙ্গারক চলে আসে, দাম্পত্য জীবন শেষ, একদম ভূমিসাৎ হয়ে যাবে। আচ্ছা, অন্যান্য কথায় যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি। আপনাদের যাদের কাছে জন্মছক আছে আপনারা মেলান, মঙ্গল এবং রাহু একত্রে, 3 নম্বর আর কেউ নেই কিন্তু, হ্যাঁ, মঙ্গল এবং রাহু আপনার জন্মছকের কত নম্বর হাউসে বসে আছে কালপুরুষ চক্রের, সেটা আপনারা মেলান। দাদা এই মুহূর্তে যেটা বললো এটা 7ম হাউসে বসে আছে মঙ্গল এবং রাহু, তার ফলাফলটা বলল। গোবিন্দদা, একটা জিনিস আমার কি মনে হয় জানো তো, মানুষ শ্রেষ্ঠ জীব, তার মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়া আছে। এবার তুমি যে ঘটনাটার উল্লেখ করলে আর কি, এটা তো একটা রূপকধর্মী, হ্যাঁ। একটা জ্ঞানমূলক জায়গা থেকেই এইটা তৈরি করা হয়েছে, এই কাহানিটা। হ্যাঁ হ্যাঁ দেখো, খুব এটাও তো সত্যি কথা যে আমাদের শরীরের মধ্যে, মানে শরীরের বাইরে যেমন নারী এবং পুরুষকে আলাদা আলাদা শরীরে আমরা দেখতে পাচ্ছি, আবার তুমি পুরুষ শরীর, আমি ধরে নিলাম আমি নারী শরীর, তো আমাদের দুইজনের শরীরের মধ্যেই কিন্তু পুরুষ সত্তা এবং নারী সত্তা, ইড়া এবং পিংলা, এই দুটি নারীর দেওয়া আছে আমাদের শরীরের মধ্যে। আসলে তারই এই ক্ষেত্রে বিড়ম্বিত বা মানে বিড়ম্বনা তৈরি হচ্ছে তার জীবনে, যিনি তার নিজের সাথে নিজের সম্পর্ককে ঠিক করতে পারেননি। নিজের ভেতরে থাকা নারী সত্তা এবং পুরুষ সত্তা, আপনি নারী শরীর হলেও আপনার মধ্যে নারী সত্তা এবং পুরুষ সত্তা আছে, বা যিনি পুরুষ তার মধ্যেও পুরুষ সত্তাও আছে, নারী সত্তাও আছে। যখন নিজের ভেতরে থাকা যে নারী পুরুষ আছে, আমি পুরুষ হয়ে আমার ভেতর থাকা নারী সত্তাকে আমি ঘৃণা করছি না, আমি তো শরীরের অর্ধেকটা কেটে বাদ দিইনি। বলো, তারপর আমি বলবো। কিন্তু বাইরে ধরো কোনো একটা নারী, তার মধ্যে আমি ভুল দেখছি। আবার কেউ নারী সত্তা মানে নারী শরীর, তিনি তার ভেতরের পুরুষ সত্তাকে তিনি কিন্তু হাওয়া দিচ্ছেন, কিন্তু বাইরের কোনো পুরুষকে দেখে তিনি ঘৃণা করছেন বা তার দোষ ত্রুটি ধরছেন। ফেসবুক ইত্যাদি ইত্যাদি জায়গায় নারীবাদী মিছিল চলছে, পুরুষবাদী মিছিল চলছে, মাথার ভেতরে এই সমস্ত কিছু চলছে। কাল্পনিক এবং বাস্তব ঘটনাকে দেখছেন, সব কিছু ধোঁয়াশা তৈরি হচ্ছে। আসলে এখানে কোথাও আপনার নিজের সত্তাগুলোর সাথেও কিন্তু সম্পর্ক তৈরি হয়নি, আর আপনার জীবন যে আলাদা একটা পথ, সমাজের বাইরেও আপনি যে আলাদা একজন, এটা কোথাও থেকে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটা গোলে মেলে তালগোল পেকে যাচ্ছে সব কিছু। আমি একটু ছোট্ট করে বলে নিই। প্লিজ প্লিজ। একই শরীরের অধিষ্ঠান, তোমাকে একটু একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একদম। একই শরীরের মধ্যে শক্তিটা হচ্ছে পুরুষ, মনটা হচ্ছে নারী, কোমল। আবার দেখো, কারুর মন অনেক শক্ত, সেখানে সে কিন্তু পুরুষ সত্ত্বের অধিকারী হয়ে যাচ্ছে মনটাই। আবার কেউ দেখবে সাজতে ভালোবাসে, সাধারণত সাজা গোজা এটা একটু মেয়েরা বেশি পছন্দ করে, তো দেখবে তার মধ্যে সেই সত্তাটুকু যদি না থাকতো, একটা ছেলে হয়ে সেখানে একটু সাজুগুজুর দিকে যেত, কথা বুঝবে, সেই ভাবটা জাগরিত হচ্ছে তার মধ্যে আছে। সব কোনটা কার ক্ষেত্রে কতটা জাগরিত হবে সেটা বোঝা মুশকিল। আমরা তো দেবতাদের মধ্যেও তো দেখেছি অর্ধনারীশ্বর, দেখেছি না? তাইলে সব গুণই আমাদের মধ্যে আছে। এবারে কোনটা কার ক্ষেত্রে প্রকট, কোনোটা কারুর ক্ষেত্রে প্রচ্ছন্ন, এর জন্যই তো এত বিদ্রোহ। হ্যাঁ, না, জ্যোতিষশাস্ত্র দ্বারা এটা তো বোঝা যাবে যে কার মানে প্রকৃতি মানে কীরকম, আর কার শক্তির জায়গাটা কীরকম, হ্যাঁ। এবং কার চক্র কী জায়গায় জাগরিত অবস্থায় আছে, সেটা যদি আমরা পূর্বজন্মের দিকটা যদি অ্যাসেসমেন্ট করি, তাহলে সেই জায়গা থেকেও কিন্তু আমরা জানতে পারবো, মানে জ্যোতিষ বিদ্যার দ্বারাই কিন্তু আমরা জানতে পারবো যে জাতক এবং জাতিকা তার মধ্যে কি জাগরিত আছে, তিনি কি নিয়ে এসছেন, এবং তার জার্নি কতটা হওয়া উচিত, নইলে তার আবার পতন হবে, সেই জায়গাটাও জানা যাবে। যাই হোক, আজকে আমরা অঙ্গারক যোগের জায়গা থেকে 7ম হাউসটা জানলাম। আমরা 1 নম্বর জায়গায় যাব, লগ্নের জায়গায় যাব। জাস্ট আমি ছোট্ট একটা পার্ট আমি একটু যোগ করে দিয়ে আমি ট্রান্সফর্ম করতে চাইছি। হ্যাঁ, বলো। যদি কেউ নিজেকে অতিক্রম করতে না পারে, গ্রহ অতিক্রম করতে দেবে না। মঙ্গল আর রাহু এক জায়গায় বসে থাকলে এ খুবই সত্যি কথা, কিন্তু অতিক্রম যদি না করতে পারে, তাহলে তিনি পূর্ণত্বের দিকে এগোচ্ছেন না, তিনিও ধূলিসাৎ হচ্ছেন, এবং তার আশেপাশে থাকা মানুষগুলোকে তিনি ওই পথেই কিন্তু টেনে নিয়ে যাচ্ছেন। লগ্নের জায়গা থেকে লগ্নে এখানে খুব শুভ ফল পাবে। মঙ্গল এবং রাহু
মকর লগ্নের জাতক জাতিকা, আপনাদের যাদের জন্মছকে মঙ্গল এবং রাহু আপনার লগ্নে বসে আছে, 1 নম্বর হাউসে বসে আছে, শর্তাবলী প্রযোজ্য। আচ্ছা, কি কি শুভ ফল পাবে চটপট? একদম এখানে সাহসী, বল বিক্রম, পরাক্রমী ব্যক্তি হবে। রোগ প্রতিরোধের ক্ষমতা প্রচুর এদের মধ্যে থাকবে। এদের মধ্যে এত সাহস থাকবে যে কোনো কাজ, দুঃসাহসিক কাজ করার সবচেয়ে আগে থাকবে। কেবলমাত্র শর্তাবলী প্রযোজ্য, রাহুকে ভালো তারা পেতে হবে। ভালো তারা পেতে হবে। হ্যাঁ, নবতারা চক্রে ভালো তারা পেতে হবে, না হলে সাহসটা দুঃসাহসে পরিণত হয়ে যাবে। মঙ্গল সাহস, তাকে অক্সিজেন যোগায়। এবারে এতটা অক্সিজেন যোগিয়ে দেবে, দুঃসাহসে পরিণত হয়ে গেলে সেখানেই বিপদ। না হলে কিন্তু এখানে মঙ্গল রাহু থাকলে এইসব ব্যক্তি আমি মনে করব মানে খুব ভাগ্যবান ব্যক্তি, খুব ভাগ্যবান ব্যক্তি, খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান ব্যক্তি। আচ্ছা, অষ্টমে মঙ্গল এবং রাহু, মকর লগ্নের জাতক জাতিকা, তার জন্মছকে বসে আছে মঙ্গল এবং রাহু অষ্টমে। আচ্ছা, এর সাথে যদি আর কোনো যদি কেউ যোগ দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে গোবিন্দদার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে। মঙ্গল এবং রাহু অষ্টমে কি ফল দিচ্ছে? আঘাতপ্রাপ্তি যোগ, আবার অ্যাক্সিডেন্টাল যোগ, অগ্নি সম্বন্ধিত, কারেন্ট থেকে সাবধান, আবার বিদেশ সম্বন্ধিত ক্ষেত্র থেকে লাভ আসতে পারে, সম্ভাবনা প্রবল। এখানে ইলেকট্রনিক্স জাতীয়, কম্পিউটার, ল্যাপটপ, এই জাতীয় ক্ষেত্র দিয়ে বিদেশের সাথে যদি কোনো সম্পর্ক স্থাপিত করা যায়, কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে লাভবান হওয়ার যোগ আছে। আবার যদি কেউ যান বিদেশে, সেক্ষেত্রে ভালো। এবং এখানে অঙ্গারক যোগ হলে উনাকে কিন্তু বাড়ি ছাড়তে হবে, দূরে যেতে হবেই। আচ্ছা, এই যে ধরো লগ্নে অঙ্গারক যোগ যখন তৈরি হচ্ছে, বা সপ্তমে, যেটা আমরা একটু ছেড়ে এসেছি, সেক্ষেত্রেও কি বাড়ি ছাড়তে হচ্ছে? অঙ্গারক যোগের প্রথম শর্ত হচ্ছে তাকে যে কোনো কারণে হোক, ভালো কারণে হোক আর মন্দ কারণে হোক, বাড়ি তাকে ছাড়তে হবে কিছুদিনের জন্য। কেন, মানে এই যে বাড়ি ছাড়ার ব্যাপারটা এক্ষেত্রে কেন? এটাই হচ্ছে অঙ্গারক, যে তোমার জায়গা থেকে তোমাকে কিছুদিনের জন্য সরিয়ে নিয়ে যাবে। ভালোর জন্য কিরকম সরাই জানো? কর্মসূত্রে। না, আমি ওই জায়গাটা আসবো দাদা, ভালো জায়গা আসবো, আমি থামাচ্ছি না। আমি 4 নম্বর জায়গা পরিবার নিয়ে নিই, তাহলে ও ক্ষেত্রে আমি আরো কিছু ইকুয়েশন তুমি বলতে পারবে যে বাড়ি থেকে ছাড়াচ্ছে কেন, আবার বাড়িতে ফিরে এসে তার আবার কি অবস্থাটা তৈরি হবে। হ্যাঁ, 4 নম্বর জায়গা থেকে তুমি একটু ওনাদেরকে বলো। আচ্ছা, 4 নম্বর জায়গা কিন্তু মঙ্গলের নিজস্ব ক্ষেত্র। হ্যাঁ, আমি ওই কারণে এটাতে এলাম, এই যে বাড়ি ছাড়ার ব্যাপারটা এবার তুমি একটু ডিটেলসে যাও। নিজস্ব ক্ষেত্র, আর রাহু এখানে ভালো ফল দেন এই জায়গাটা। তাহলে এবার বাড়ি ছাড়বে কেন? মজার খেলা। আমি কি বললাম যে কোনো একটা জায়গায় এমন একটা কর্মে যুক্ত হয়ে গেল, কর্মের সূত্রে তাকে বাইরে যেতে হলো। এটাকে বিচ্ছেদ বলতে মধুর বিচ্ছেদ বলছি আমি। মানে বাড়ি থেকে যে বিচ্ছেদটা হচ্ছে, এটাকে আমি মধুর বিচ্ছেদ। লগ্নে যে বসে আছে, এত ভালো বললাম, এখানেও বাড়ি ছাড়তে হবে ওকে। পরিবারের সাথে মধুর বিচ্ছেদ ঘটবে। মধুর বিচ্ছেদ মানে পরিবারের লোকজন বলবে যে হ্যাঁ, আমার ছেলে বা মেয়ে বিদেশে থাকে, বা আমার ছেলে বা মেয়ে অমুক জায়গায় থাকে, এবং ওয়েল এস্টাবলিশড, সে নিজেকে প্রতিষ্ঠার জন্য সে বাইরে আছে। একটা বড় হোটেল, আমি উদাহরণ দিচ্ছি। না, তুমি বলো। একটা ধরো সে কোনো কারণে দিল্লিতে, বোম্বেতে কাজ করতে গেছিল, সেখানে একটা ভালো জায়গা পেয়ে, সুযোগ পেয়ে একটা হোটেল বানিয়ে বসে গেছে, উদাহরণ দিচ্ছি। এবারে সে হোটেল অর্গানাইজ করছে, ওখানে বসে সে কন্ট্রোল করছে। বাড়ি ছেড়ে গেল তো সে। হ্যাঁ, মানে প্রতিষ্ঠা পাওয়ার জন্য বাড়ি থেকে তিনি দূরে থাকলেন। এটাকে আমি মধুর বিচ্ছেদ বলছি। মানে বাড়ি থেকে দূরত্ব মানে বাড়ির থেকে বিচ্ছেদ, মানে সম্পর্কের বিচ্ছেদ নয়, স্থান থেকে। বুঝতে পেরেছি। আচ্ছা, পড়াশোনার জায়গাটা কোথা থেকে দেখা হয়? চতুর্থ এবং পঞ্চম দু জায়গা থেকে দেখবে। আবার উচ্চ শিক্ষার ক্ষেত্রে পঞ্চমের সাথে নবমের কানেকশন করে দেখবে। আচ্ছা, তুমি কি কানেকশন করবে তুমি করে নিও। আচ্ছা, এখানে চতুর্থ থেকে যে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনাটা ভালো হবে। হ্যাঁ, আরো বলে রাখি পদার্থ, ল্যাপটপ, কম্পিউটার রিলেটেড যা সাবজেক্টগুলো আছে, ইলেকট্রনিক্স, আইটি, এই ধরনের সাবজেক্ট আছে। আর সাথে জিওগ্রাফি সংক্রান্ত, ভূ সংক্রান্ত, নৃতত্ত্ব সংক্রান্ত বিষয়গুলো এরা কিন্তু পড়াশোনা করলে ভালো করছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটু চলে যাই, এবারে পঞ্চমে চলে গেলাম। পঞ্চমেও দেখা যাচ্ছে এখানে ঠিক সাবজেক্টগুলো নতুন বেরিয়েছে, তথাপি বলে নি, সাহিত্য সংক্রান্ত। আচ্ছা, লিটারেচারের উপরে। হ্যাঁ, সাজগোজের কোনো সাবজেক্ট থাকে, বিউটিশিয়ান, মানে এই ধরনের। হ্যাঁ, বিউটিশিয়ান সংক্রান্ত, বা ফ্যাশন পরিবেশন করা। দেখো, প্রত্যেকটা জিনিসের একটা মডিফাই সিস্টেম আছে আরো উন্নত করার, মানুষের সামনে কস্টিউম বানানো। হ্যাঁ, মানে তুমি যাই ঘটনা ঘটাও, দেখো একটা কিছু করছো, তাকে আরো সুন্দর করে সাজানোর যে দায়িত্বটা,
বুঝতে পেরেছি, সেটার কাজে এরা পারদর্শী হবে। পারদর্শী হচ্ছে। হ্যাঁ, আবার আরও একটু যদি ডিপে যাওয়া যায়, সেটার সে ডাইরেক্টর হবে। আচ্ছা, তিনি পরিচালনা করছেন, মানে তুমি এটাকে পরিয়েছো, পোশাকটা পরিয়েছো, যাই ঘটনা ঘটে পোশাকটা পরিয়েছো তো, কস্টিউম ডিজাইনার হচ্ছে আর কি। পঞ্চমে থাকলে পোশাকটা পরানো অবধি, হুম, তারপর যখন নবমে চলে যাচ্ছে সংযোগটা, হ্যাঁ, তখন বলছে না কস্টিউমটা পরিয়েছো ভালো, এই বোতামটা এইভাবে যদি কাটিং করে এখানে লাগানো হতো ভালো হতো, তুমি এই পাঞ্জাবিটা চেঞ্জ করে অন্য পাঞ্জাবি দাও আর কালারটাকে চেঞ্জ করো, এই টাইপের। মানে ডাইরেক্টর সবকিছু ডাইরেকশন দেবেন ওই সব বিষয়ের উপর। হ্যাঁ, এটা ও এক্ষেত্রে ওনাকে বলা হয় ডিজাইনার উনি। ফিল্মের ডাইরেক্টর হতে পারে। আচ্ছা, ফিল্মেরও ডিরেক্টর হতে পারে। হ্যাঁ, মানে যা মানে ওখানে ওটা তো একটা একবার ফ্যাশনেবল জিনিস, বেশ। ওখানে হতে পারে। পঞ্চমে মঙ্গল এবং রাহু একত্রে একত্রে থাকতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস তোমার কাছে জিজ্ঞেস করবো, উসখুস করছি তখন থেকে আমি। বলো বলো। পড়াশোনার সূত্রে, হ্যাঁ, পড়াশোনার সূত্রে বা কর্মসূত্রে এই মকর লগ্নের জাতক জাতিকা এদের জীবন কিন্তু কর্মপ্রধান। হ্যাঁ, প্রচুর, ভীষণ রকম ভাবে। শনি মহারাজ এনাদের লগ্নাধিপতি, তো স্বাভাবিক কারণে ইনি যদি 10 কদম হাঁটেন তাহলে এই নাও 10টি পয়সা, বাকিদেরকে হয়তো 10 টাকা দেয়, হ্যাঁ, কিন্তু এনাদেরকে 10 পয়সা দেয়। চিন্তার কোনো কারণ নেই, শনি মহারাজ আপনাদেরকে ভালোবাসেন। ওই রেশন দোকান, শনি হচ্ছেন রেশন দোকানি, সপ্তাহে সপ্তাহে দিচ্ছে। একদম তুমি যতটুকু তোমার প্রাপ্য ততটুকুই দেবে, তোমাকে 10 গ্রাম বেশি দেবে না ভাই। আচ্ছা, যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে কর্মসূত্রে কিংবা পড়াশোনার সূত্রে যখন বাড়ি থেকে এনারা দূরে থাকছেন, এনাদের পরিবারের সাথে মানসিক যে বন্ডিংটা সেটা হয়তো ভেতরের ভেতরে চলছে, কিন্তু এনারা প্রকাশ করতে পারছেন না। মানে আমি যে তোমাকে কতখানি শ্রদ্ধা করি, কতখানি ভালোবাসি, বা আমি যে পরিবারের মানুষের থেকে কতখানি ভালোবাসা বা একটু শ্রদ্ধা চাই, সেই জায়গাটা কিন্তু পান না। মানে ভীষণ শুষ্ক একটা যেন সম্পর্ক। এই যে শুষ্কতা, এই শুষ্কতার জায়গা থেকে আমি কর্মের দিকেই ইশারা করছি দাদা। কর্মক্ষেত্রে দেখা যায় যে এনাদের যে কথাবার্তা, এনারা তো কঠোর কঠিন পরিশ্রম করতে করতে একটা সময় লিডারশিপের জায়গায় যান। এনাদের প্রতি মানুষের একটা ভুল দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আবার যে চিনতে পারে সে কিন্তু এটা চিনতে পারে যে বাইরে নারকেলের খোলা হলে কি হবে, ভেতরে কিন্তু টুলটুলে জল একদম। তো কর্মের জায়গায় যার মঙ্গল এবং রাহু জন্মছকে বসে আছে, আমি যতটা সুন্দর করে বললাম এমন করে কি ওনার জীবনে ঘটবে নাকি মগজমারিই আসবে? একটা ছোট্ট উদাহরণ দিলে না তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো। আমাদের সেনাদের দেখেছো কোনো সময় সৈন্যবাহিনীতে যারা কাজ করে, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবো, সেটা A to Z এর ক্ষেত্রে। একদম একদম, চলো। ওরা যখন লড়াই করে কতটা কঠিন বলো তো। একদম, মানে শারীরিক দিক থেকেও কঠিন, বিপরীত পক্ষের কাছেও কঠিন, মানসিক জায়গা থেকেও প্রচণ্ড উদ্বেগের। কঠিন জায়গায় না থাকলে তারা এই কাজ করতে পারবে না। প্রচণ্ড তাকে মানসিকভাবে শক্তপোক্ত। এক কথায় বলবো আবার, ওখানে কোনো দরদের প্রশ্ন নেই, একটা গুলির প্রশ্ন আছে, একটা গুলির, একটা সেকেন্ডের, একটা মুহূর্তের প্রশ্ন। যাই হোক, যেটা বলতে চাই, দ্বিতীয়ত এই ব্যক্তিটি যখন বাড়ি এলেন, দশমে যার মঙ্গল এবং রাহু আছে, এই ব্যক্তিটি যখন বাড়ি চলে এলেন, তখন কিন্তু তার খোলার ভেতরের অংশটা প্রকাশ পেল। বাড়ি থেকে যখন এরা যায় না আবার কর্মস্থলে, এদের কান্না ওটা ভেতরেই লুকোনো, ভেতরেই থাকে। কারণ রাহুও শক্তপোক্ত, মঙ্গলও শক্তপোক্ত, দুটোই তো শক্তপোক্ত। দশম জায়গায় বসলো কর্মস্থলেটা। এবারে দুটো শক্তপোক্ত, আর শুক্র হচ্ছে অতি নরম প্রকৃতির ব্যাপার। ভেতরের নরম আছে, উপরটা কিন্তু একদম শক্ত আবরণে ঘেরা। আচ্ছা, যার জন্য ভেতরটায় একদম কেঁদে বিগলিত হয়ে যাচ্ছে। উপরে সে বুঝতে দেবে না, বরং তার স্ত্রী, তার বাচ্চা, তার পরিবার যখন কাঁদবে তাদের বোঝাবে, সে বোঝাবে যে কেঁদে লাভ নেই, আমি তো যাচ্ছি, আমি তো করছি, আমি আবার আসবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার ভেতরটা কি হচ্ছে কেবলমাত্র সেই জানে। আমার যদি কোনো অনুষ্ঠান, কোনো এই জাতীয় মানুষ দেখছেন, কাইন্ডলি আমাকে রেসপন্স করবেন, আমার কথা যদি ভুল থাকে ভুলও বলবেন। আচ্ছা, আমি একেবারে শেষ প্রসঙ্গে চলে যাই। হ্যাঁ, মকরের আধ্যাত্মিক যে জার্নি, হ্যাঁ, দ্বাদশের জায়গায় আমরা চলে যাচ্ছি, মঙ্গল এবং রাহু, বা জেল যাত্রা, বা উপলব্ধি, বা হাসপাতাল যাত্রা, ইত্যাদি ইত্যাদি, এই দ্বাদশ থেকে দেখা হচ্ছে। তো মকরকে আমি কিভাবে সাবধান করতে পারি? মকর লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে দেখছেন, বিভিন্ন জন বিভিন্ন বয়সে আছেন। তুমি যদি হাসপাতাল যাত্রার বলো, আমি জিজ্ঞেস করবো কি রোগ আসবে। তুমি যদি আইনি
জটিলতার দিকে যাওয়ার কথা বলো, তাহলে আমি জিজ্ঞেস করবো যে কিভাবে আইনি জটিলতায় উনি যাবেন, এবং এই বয়সে উনি ওনার জন্মছকের জায়গা থেকে শুধরে নিতে কিভাবে উনি পারবেন, এবং নিজের জীবনটাকে এই দ্বাদশে মোক্ষে লাভের জন্য রাখবেন নাকি বাকি বিড়ম্বনার জন্য। আচ্ছা, এইখানে দ্বাদশে যদি ওনাদের কোনো কারণে এই অঙ্গারক ঘটে থাকে, এদের কিন্তু হাসপাতাল যাত্রা হবে হবে হবে। এবং সম্বন্ধটা কী কারণে হবে? অ্যাক্সিডেন্টাল কারণে হবে, মাথায় আঘাত লাগার কারণে হবে, এবং স্টোমাক জাতীয় হজম সংক্রান্ত বিষয় নিয়ে এদের হাসপাতাল যাত্রা হওয়ার সম্ভাবনা বেশি। এবার চলে যাই জেলখানার যোগ। জেলখানার যোগ হঠকারিতার কারণে, কোনো কারণে কাউকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, সেই কারণে এদের কিন্তু সাময়িক জেলখানা যেতে হতে পারে। আরও এরা বেশি বিপদগ্রস্ত হবেন অঙ্গারক যোগ যদি থাকে। কেউ যদি বিদেশে থাকেন, অবশ্যম্ভাবী তাকে আইনের জালে ওখানে জড়াতে হবে, হবেই। কখন হবে? প্রশ্নটা কখন হবে? যখনই রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা, কিংবা মঙ্গলের দশা রাহুর অন্তর্দশা, সেই সময়টা হচ্ছে প্রকট সময়। আরও একটি সময় এর জন্য নির্দিষ্ট করে বলে দিলাম, গ্রহচক্র তো ঘুরছে সবসময়, কালপুরুষ চক্রে গ্রহরা ঘুরছে। এই ঘুরতে 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 যখন রাহু মঙ্গল এই ডিগ্রির মধ্যে চলে আসবে কোনো কারণে, তখন তার জন্মছকে যেখানেই এই অঙ্গারক যোগ থাক, সেটা জাগরিত হয়ে উঠবে, জাগরিত হচ্ছে তখনই এই ফলদানটা শুরু করবে। আপনাদের এখন কি দশা চলছে, মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা, সেটা আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে জানতে হবে। যদি মনে করেন তাহলে জানতে পারেন। আজকের এই এপিসোডের উদ্দেশ্য, আপনি আপনার নিজের জীবনটাকে জানুন, আপনি নিজের পথ খুঁজে পান এবং সেই পথের পথিক হন। হাতের আঙুলের ফাঁক দিয়ে গলে চলে যায় আয়ু, দেখতে দেখতে একটা পলক ফেলুন, ভাবুন যে আপনি স্কুলে পড়তেন একটা সময়, আর এখন বসে আপনি এই প্রোগ্রাম দেখছেন। মধ্যেখানে অনেকের অনেকগুলো বছর তারা গুনতে পারবে। কেউ 10 বছর গুনবে, কেউ 15 বছর গুনবেন, কেউ 25 বছর গুনবেন। সময় এভাবেই চলে যায়, কিন্তু দুঃখ যন্ত্রণায় সময় যেন কাটতে চায় না। নারী এবং পুরুষের যে জায়গা থেকে আলোচনা আমি শুরু করলাম, নারী এবং পুরুষ দুজনে যদি একে অপরের সাথে যদি সাথী হতেও, তাহলে কিন্তু সংসার জীবন শুধু নয়, তারা দুজনেই কিন্তু ওই যে বললো না যে ভগবানের আসন টলিয়ে দেয়, হ্যাঁ, টলিয়ে দেবে। সেই জায়গাটায় তারা যেতে পারে। 4টে তো মার্গ আছে, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞান যোগ। যাওয়া যায়, মোক্ষ লাভ করা যায়। জ্যোতিষের এই এপিসোড আর কতবার জন্মগ্রহণ করবেন আর কতবার দেখবেন আপনি, দেখা যাবে পরের জন্মে আমি নেই, আমি অন্য কিছু হয়ে গেছি। গোবিন্দবাবু হয়তো তখনও জ্যোতিষী করছেন পরের জন্মে, জাতিস্বর হয়ে। আমি একটু পরামর্শ দেব। আচ্ছা, দাও দাও দাও। মানে ব্রহ্মাজি, হ্যাঁ, তিনি তো দুটি দিক আবিষ্কার করেছিলেন। দুটি দিক দুজনকে নিয়ে এত ব্যস্ত থাকবে যে আমাদের দিকে আর এত সমস্যা তৈরি করবে না। আমি পরামর্শ দিই আমার দর্শকদের, আপনারা দুজনে মিলে এক আত্মা হয়ে যান, একই মানব হয়ে যান। পুরুষ বা প্রকৃতি আমি বলছি না, এক মানবে পরিণত হন, যে মানব বাধ্য করবে ঈশ্বরকে টলিয়ে দিতে। ওই হওয়ার জায়গাতেই বাধা, হওয়ার জায়গাতেই গ্রহরা বিভিন্ন দিকে ফল দিচ্ছে। বাকি আপনারা জানেন, প্রতিকার, প্রায়শ্চিত্ত, এই জায়গাগুলোই কিন্তু আপনাদের দুজনকে এক হতে চেষ্টা করবে। আর যাদের জন্মছকে অলরেডি ভবিষ্যতের জন্য লেখা আছে মগজমারি, তারা এখন থেকেই ঠিক করুন, নইলে মগজমারি চলতে থাকবে। বাকি আপনার ইচ্ছে, আপনার উপর ছাড়লাম। তপভূমি নর্মদা আপনার উপর ছাড়ছি না, এটা জোর করছি, আপনার কাছে আমি আবদার করছি, আপনি তপভূমি নর্মদা শুনুন। অডিও সিরিজ 365 এপিসোড শুনে নিন। 2026 সাল শুরু হওয়ার আগে তপভূমি নর্মদা যেন শেষ হয়ে যায়। আপনারা যেন কমেন্ট বক্সে লেখেন যে দাদা শুনে নিয়েছি, ভাই শুনে নিয়েছি, প্রদীপ শুনে নিয়েছি, আর প্লিজ বলো না ভাই, কান পচে যাচ্ছে শুনতে শুনতে যে তুমি তপভূমি নর্মদা শোনার কথা বলছো। আপনারা এটা লিখুন। আর আজকের এই এপিসোড আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন যদি জানান, ভালো লাগবে। চ্যানেল সাবস্ক্রাইব করুন, এপিসোড বাকিদের সাথে শেয়ার করুন। ওহো, একটা কথা বলে দিই, যাদের মা নর্মদার ছবি লাগবে, নিজের এলাকায় লোকজনকে আপনারা দিতে চান,
ধরুন 100 ছবি বা 50টা ছবি লাগবে, আমি আপনাদেরকে কুরিয়ার করে পাঠাবো ফ্রি অফ কস্ট। শুধু আমাকে হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।